অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু আপাতত নিরসন হলেও দেশের রাজনীতিতে নানা সংকট এখন রয়েছে। মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে, আবার নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে সরকার ও বিএনপি মুখোমুখি। এমন অবস্থায় গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা মিলিয়ে যেতে বসেছে নাকি এখনও সম্ভাবনা আছে? তবে সে পথ কোনটা? গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে ওঠা সংগঠন আপ বাংলাদেশের একজন নেতার সঙ্গে ভোটের ট্রেনে আজ আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক দেখে নিতে চায় তার আগে ভোটের মাঠে আজ যা আলোচনা হলো। আজ প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়েছেন, সেখানে নিক্কেই ফোরাম এশিয়ায় তিনি অংশ নেবেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জাপানের। সেখানে তিনি বলেছেন তাকে সংস্কার এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় ক্ষেপণের আড়ালে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমরা দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন আগামী বছরের জুনের মধ্যে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হবে, এবং একই সঙ্গে তারেক রহমান বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তাই দেখছি সরকার এবং বিএনপির এই মুখোমুখি অবস্থান। এদিকে একই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক দেখতে চাইনি। তিনি উদ্দেশ্য করেছেন প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু নিয়ে যে সম্প্রতি কয়েকদিন আলোচনা হয়েছে সেই ইস্যুটিকে। এদিকে হেফাজতে ইসলাম আজ একটি বিবৃতি দিয়েছে, সেখানে শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে বলে দাবি জানিয়েছে। দর্শক, এই ছিল ভোটের মাঠে আজ আলোচনা। এই বিষয়গুলো আলোচনা করতে চাই, এছাড়া নির্বাচন সংস্কার নানা বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্দুল আলিম। জনাব আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন এই আজকের ভোটের মাঠের আলোচনা, এগুলো তো বলবোই। সেই একই প্রোগ্রামে অনুষ্ঠানে তারুণ্যের সমাবেশে আজকে বিএনপি নেতা বলেছেন যে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন সরকারের পচন ধরেছে, এভাবে চললে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে বেশি ক্ষতি হবে। আপনি কি মনে করেন যে এই সরকারের পচন ধরেছে? আসলে কতটা ধরেছে, কেনই ধরেছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ হাসিবুল্লাহ ভাই, আপনার মাধ্যমে আমাকে এখন টিভির আজকের এই ভোটের ট্রেন অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য, এবং আপনার আজকে এই অনুষ্ঠানে দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আপনি যে বিষয়টি আলোকপাত করছিলেন যে আজকের তারুণ্যের সমাবেশে জনাব মির্জা আব্বাস ভার্চুয়ালি যেই উক্তিটি করেছেন যে উপদেষ্টাদের বর্তমান সরকারের পচন ধরেছে, সত্যিকার অর্থে এই বর্তমান সরকারকে ব্লেম দেওয়ার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে এই সরকারের কাঁধে আমরা কতটা বড় দায়িত্ব দিয়েছি এবং এই সরকার কতটা যৌক্তিক সময় পেয়েছে। আপনি খেয়াল করে থাকবেন যে গণ অভ্যুত্থান 5ই আগস্টের পর যখন এই সরকার গঠন করা হয়, তখন বাংলাদেশের যতগুলো বৃহত্তর রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেকেই বলেছিলেন যে এই যে সরকার গঠিত হলো, এই সরকারকে ওনারা যৌক্তিক সময় দিবেন সংস্কারের জন্য, এবং পরবর্তীতে ওনারা নির্বাচনের প্রত্যাশা করেন। এবং আমরা একজন গণতান্ত্রিক রাষ্ট্রের সাধারণ জনগণ হিসেবে, অথবা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রত্যাশা করি যে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। সেজন্য আমাদের নির্বাচন অবশ্যম্ভাবী, এবং আমাদের দর্শক শ্রোতা সবাই জানে যে বিগত 17টি বছর আমরা কিভাবে ভোটহীন রাজনীতির শিকার হয়েছি, এবং আমাদের এই জেনারেশনের একটা বিশাল অংশ ভোটের যেই একটা এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান, ভোট যে একটা আনন্দের বিষয়, এন্টারটেইনমেন্টও নয়, এটি তো একটা অধিকারও। এই দিক থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, এটা সত্য। যেমন আপনি বলছিলেন যে এই যৌক্তিক বা সময় দেওয়ার কথা বা প্রতিশ্রুতি দিয়েছিল রাজনৈতিক দলগুলো, সেখানে দেখছি যে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, বা বিএনপি চায় যে 1.5 বছরের মধ্যেই নির্বাচনটি হোক বা ডিসেম্বর। আসলে কি এগুলো কি পর্যাপ্ত সময় নয় এই সংস্কারের জন্য?
ধন্যবাদ। আমি যে কথাটা বলছিলাম এটার মাধ্যমে আমি আপনার এই সেকেন্ড কোশ্চেনের উত্তর দিচ্ছি। আমাদের আজকে যে উক্তিটা করা হলো যে আসলে সরকারের পচন ধরা হয়েছে, এটি যদি আমরা একটা সরকারকে এইভাবে ব্লেম গেম দেই তাহলে এই সরকার তো আসলে সামনে আগানোর ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হবে। কারণ আপনি জানেন যে এটা একটা রাজনৈতিক সরকার নয় এবং নির্বাচিত সরকার নয়, একটি অন্তর্বর্তীকালীন সিলেক্টেড এবং জনগণের ম্যান্ডেট দ্বারা একটি কার্য পরিচালনার জন্য একটি সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তো এদের এই সকল ওনাদের ওই রাজনৈতিক মানসিকতা এত দৃঢ়বল নয় যে যদি এইরকম বিএনপির মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো এত বৃহত্তর দল যদি ওনাদের উপর এরকম একটা প্রেশার তৈরি করে তাহলে ওনারা প্রপারলি এই অল্প সময়ের মধ্যে এই ওনাদের যে কাঙ্ক্ষিত মানুষ যেই জনগণ ২৪ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ যেই দায়িত্বগুলো ওনাদের গাড়ে দিয়েছে যে মৌলিক সংস্কার এবং তারপরে নির্বাচনের জন্য দেশকে প্রস্তুত করা, গণতান্ত্রিক উপায়ে আমাদের যে ভোটাধিকার সেইটা প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার জন্য ওনারা সেই পর্যাপ্ত সময়টা ওনারা তখনই পাবেন না মানসিক ইয়ের কারণেই, যেই প্রেশার সেই প্রেশারের কারণে। জি প্রেশার যেমন বলছেন, বিএনপির সহযোগিতার কথা বলছেন। আপনার সঙ্গে বিরতির পর এসে আরো কথা বলবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটা বিরতি। বিরতির পর স্বাগত। ভোটের ট্রেনে আলোচনা করছি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্দুল আলিমের সঙ্গে। জনাব আব্দুল আলিম, আপনি বলছিলেন বিএনপির সহযোগিতার কথা। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তো বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার কি মনে হয় না তারা সহযোগিতা করছে সরকারকে? ধন্যবাদ। আমি মনে করি সরকারকে বিএনপি সহযোগিতা করছে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বর্তমান সরকার ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যেই সংস্কার চাহিদা ছিল এবং সেই সংস্কার পূর্বক একটা নির্বাচনে যাওয়ার জন্য যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি। সেটা না হওয়ার পূর্বেই নির্বাচন করে মানুষকে আসলে একটা অস্থির পর্যায়ে নিয়ে না গিয়ে বরঞ্চ এই সংস্কারগুলো, কাঙ্ক্ষিত সংস্কারগুলো পরিপূর্ণ হওয়ার পর আমার মনে হয় নির্বাচনে যাওয়াটাই বিএনপির জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্যই সুন্দর ডিসিশন হতো। আপনি জানেন যে পুরাতন যেই নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনের কোনো সংস্কারই এখন পর্যন্ত আমরা করতে পারিনি। সংস্কার কমিশন কিছু প্রস্তাবনা নিয়ে আসছেন, কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশনার কাজ করছেন তিনিও পূর্ববর্তী যে হাবিবুল আউয়াল কমিশনের পর কোনো সংস্কারহীনভাবেই বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আমরা কিছু খুব কাছাকাছি সময়ে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র নির্বাচন সহ আনুষাঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের যোগ্যতার বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং জনগণও বিষয়গুলো দেখতে পেয়েছে। তো আগামীতে নির্বাচন গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হলে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকার গঠনের ব্যাপারে প্রবল সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি তারা যদি জনগণের আকাঙ্ক্ষা মনোভাবকে না বুঝতে পারে তাহলে জনগণ তাদের যেই মনোভাব ইতিমধ্যে তৈরি হয়েছে সংস্কারের বিষয়ে, সেই ব্যাপারে তারা হয়তো বা আরও সজাগ থাকবে এবং বিএনপির জন্য আসলে সেটা খুব ভালো ফল বয়ে আনবে না বলে মনে করি। জি, যেমন আপনি মনে করেন যে সংস্কার ইস্যু নিয়ে বিএনপির মধ্যে যে ঐকমত্য কমিশন যে ১৬৬টি মতামত নিয়েছে, সেখানে আমরা দেখেছি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। ক্ষমতার ভারসাম্য কেন্দ্রিক, এছাড়া এনসিসি গঠন সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, বিএনপির যেমন একটা অবস্থান রয়েছে যে এই উপমহাদেশের রাজনীতিতে যদি ক্ষমতার ভারসাম্যের কথা বলি, দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না, কিন্তু তারা বলছেন না এটি উপমহাদেশের রাজনীতিতে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে হরণ করা। আসলে আপনারা কি মনে করেন এই যে যৌক্তিক সংস্কারগুলো বা মৌলিক সংস্কারে কোনো কি মানে কোন বিষয়ে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পার্থক্য উল্লেখযোগ্য? ধন্যবাদ। আমাদের বর্তমানে যে নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে, এই সংস্কারগুলো আসলে সকল রাজনৈতিক দল সম্পূর্ণভাবে মেনে নেবে না যেই রকম সঠিক, তেমনইভাবে বিএনপিরও উচিত হবে যে
মোটামুটি সকল বাংলাদেশের রাজনৈতিক যেই কালচার আছে, বাংলাদেশের নির্বাচন রাজনীতির যেই কালচার বা সংস্কৃতি রয়েছে সেটার পরিবর্তন করে এবং বাংলাদেশের নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তোলার জন্য সংস্কারগুলোর কাছাকাছি পর্যায়ে বিএনপির কিছু পরামর্শ এবং তাদের মতামত থাকা প্রয়োজন আছে। বিএনপি তো শুধু বিএনপি বলছি না, রাজনৈতিক দলগুলোর এই সংস্কারের খুব কাছাকাছি পরামর্শ না দেওয়ার কারণে এই সংস্কার কমিশনগুলো দেখা যাচ্ছে যে রিপোর্ট দেওয়ার পর তারা এটা বাস্তবায়নের ক্ষেত্রে খুবই বাধাগ্রস্ত হচ্ছেন। তো কমিশনগুলো গঠন করা হয়েছে রাষ্ট্রের কল্যাণের জন্য। কমিশনের সংস্কারগুলো সেগুলোর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেগুলো নিয়ে সংস্কার কমিশনের সাথে বারবার বসার পর যে মোটামুটি কাছাকাছি একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হলে এবং বিএনপির ক্ষেত্রে সেই ভূমিকাটা জোরালো থাকলে মনে করি যে রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে এবং বিএনপি এটা করবে বলে আমি বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ। রাষ্ট্রের জন্য কল্যাণের জন্য বিএনপি করবে বলে আশা প্রকাশ করছেন। দর্শক, ভোটের ট্রেনে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য জনাব আব্দুল আলিম। আপনি একজন আইনজ্ঞ, আপনার কাছেও এবং একটু জানতে চাই যে ঐকমত্য কমিশনের এই প্রস্তাব বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছে কী মনে হয় আসলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হলে এই আগামীর যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটি সম্ভব হবে? ধন্যবাদ। আমার আজকের যে ভোটের ট্রেন অনুষ্ঠানে সকল দর্শককে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মনে করছি বা আমরা মনে করছি যে আমাদের কিছু মৌলিক সংস্কার প্রয়োজন আছে। যেমন এই সংবিধানের যে চলমান সংবিধান রয়েছে, এই সংবিধানের কিছু সংস্কার, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার প্রয়োজন আছে। রাজনৈতিক যেই আমাদের সংস্কৃতি আছে সেটার সংস্কার প্রয়োজন আছে। বিচার বিভাগকে পুনর্গঠন করে এবং এইখানে সংস্কারের প্রয়োজন রয়েছে। তার প্রশাসনিক সংস্কারের প্রয়োজন রয়েছে এবং আমাদের যেই দুর্নীতিতে আমরা দুর্নীতি যে রাহুগ্রাস সেখান থেকে মুক্তি হওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রয়োজন রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, মৌলিক সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো যথাযথভাবে না করে যদি আমরা পুনরায় আরেকটি নির্বাচনের মাধ্যমে আমাদের পথযাত্রা শুরু করি, তাহলে দেখা যাচ্ছে যে বিগত 15 বছরের যেই ফ্যাসিজম আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সেই ফ্যাসিজমগুলো তাদের অর্গানগুলো যথাযথ জায়গায় পূর্বের মতোই থেকে যাবে এবং তার থেকে যাওয়ার ফলে নতুন সরকার আসলেও পরিপূর্ণভাবে আমরা যেই রাহুগ্রাস থেকে মুক্তি চেয়েছিলাম সেই মুক্তি আমাদের মিলবে না। আমরা আধিপত্যবাদ এবং দুর্নীতি এবং ধর্মবিদ্বেষ থেকে যে আমরা মুক্তি চাচ্ছি, সেই মুক্তির জন্য আমাদের মৌলিক সংস্কারগুলো প্রয়োজন। এবং নির্বাচিত সরকার আসার আগেই সময় যেমন অল্প এবং রাজনৈতিক দলগুলোরও সেক্ষেত্রে আন্তরিকতার সাথে এই স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে একটা আগামী সুন্দর বাংলাদেশ গড়ার দিকে সহযোগিতা করার প্রয়োজন বলে আমি মনে করেন। অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে এখানেই। আপনি যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা যুক্ত হয়ে এতক্ষণ দেখলেন ভোটের ট্রেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।